প্রশ্ন হচ্ছে আপনাদের প্রস্তুতির কি খবর? প্রস্তুতি কতটুকু নিয়েছেন? প্রস্তুতির কি খবর? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কালকে তো ওভারল্যাপ এক্সাম। জি স্যার আমাদের কালকে এক্সাম ওভারল্যাপ করছে। ওভারল্যাপ বলতে আপনারা কোন সেকশনের? স্যার আমরা থার্ড সেমিস্টারে, আমরা ফোর্থ এর কোর্সটা এক্সট্রা নিয়েছিলাম। আপনারা কয়জন আছেন এরকম? স্যার 6 জন। 6 জন। ঠিক আছে, আপনারা পরীক্ষা প্রথমত আমারটা দিয়ে দেন তাহলে। জি স্যার, আমরা আপনারটা সকালে দিব, তারপর আমাদের কেমিস্ট্রিটা পরে দিব। স্যারের সাথে আমরা কথা বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার তাহলে কি আপনাকে মেইল করতে হবে? না, গুগল ক্লাসে দিয়ে দিবেন। জি স্যার, ওটা তো দিব, কিন্তু আমাদের যে আমরা যে সকালে দিব এটার জন্য কি মেইল করে বলতে হবে? না। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পরীক্ষার প্রস্তুতি আপনারা আশা করছি আপনারা পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আপনাদের। তো এখন প্রথমত নাম্বারের প্যাটার্নটা একটু বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের সর্বমোট পরীক্ষা হবে 20 নম্বরের। 20 নম্বরের মধ্যে সাহিত্য থেকে 10 নম্বর আর গ্রামার থেকে 10 নম্বর। সাহিত্য থেকে 2টা প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে, ওই প্রশ্নটার মান হবে 10। আর ব্যাকরণ থেকে 3টা প্রশ্ন থাকবে, 3টা থেকে 2টা প্রশ্নের উত্তর লিখতে হবে, নম্বর হবে 5 যোগ 5, মানে 5 করে করে 10। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, এইবার আমরা দেখব যে সাহিত্য অংশ থেকে 2টা বিষয় ক্লাসে সম্ভবত বিস্তারিত আলোচনা করেছি। একটা হচ্ছে কাজী নজরুল ইসলামের যৌবনের গান প্রবন্ধ, আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্প। এখন পোস্টমাস্টার এবং যৌবনের গান, এই 2টা রচনা বা এই 2টা সম্পর্কে, প্রবন্ধ এবং ছোট গল্প সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে, কোনো সমস্যা আছে কারো? স্যার পোস্টমাস্টারের মূল বিষয়টা একটু একবার বলবেন স্যার, সংক্ষেপে একটু। মূল বিষয় তো না, কাহিনীটা বলা যাবে আর কি। সংক্ষেপে যদি একটু বলতেন স্যার। হ্যাঁ, আমি একটু বলছি। পোস্টমাস্টারের কি কাহিনীটা বলবো? কাহিনী না না স্যার, মূল বিষয়বস্তুটা একটু সংক্ষেপে যদি বলতেন স্যার, মানে মূল থিমসটা এখানে। আচ্ছা ঠিক আছে। এটা বিষয় বলতে এখানে আমরা বলতে পারি যে শহরের একজন মানুষ, তিনি গ্রামীণ পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করতে পারেননি। হ্যাঁ, বন্যেরা বনের সুন্দর, শিশুরা মাতৃকোলে, একটা কথা আছে না? ওই কথা অনুযায়ী যে যেখানকার সে সেখানেই স্বাভাবিক থাকতে পারে, যে যেখানকার সে সেখানেই সুন্দর থাকতে পারে, নিজেকে সাবলীল রাখতে পারে, নিজেকে নিজের পরিবেশেই মানিয়ে চলতে পারে। আমাদের পোস্টমাস্টার ভারতীয় উপমহাদেশের অন্যতম একটা প্রাচীন শহর কলকাতা শহরের সন্তান। চাকরির সুবাদে তাকে উলাপুর নামক সেই গন্ড গ্রামে যেতে হয়, কিন্তু গন্ড গ্রামে
তিনি যাওয়ার পরে তিনি ওই পরিবেশকে কোনোভাবেই মানিয়ে নিতে পারেননি। লেখক এই জিনিসটা বোঝানোর জন্য খুব চমৎকার একটা উপমা ব্যবহার করেছেন। জলের মাছকে ডাঙ্গায় তুলিলে যেরকম হয়, আমাদের পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হয়েছে। অর্থাৎ পানির মাছকে যখন আপনি স্থলে তোলেন, তখন মাছটার যে অবস্থা হয়, ঠিক পোস্টমাস্টারও শহর ছেড়ে গ্রামে যাওয়ার পর তার একই অবস্থায় হয়েছে। এটা আমরা বিষয় হিসেবে ধরতে পারি। তো এই গল্পটা সম্পর্কে প্রশ্ন হতে পারে, যেমন ধরেন আমরা বলতে পারি গল্পটার একটা সমালোচনা লিখে, অথবা আমরা বলতে পারি পোস্টমাস্টার গল্পটার একটা শিল্প মূল্য রচনা করেন, অথবা পোস্টমাস্টার গল্পের শিল্প সাফল্য নির্ণয় করেন, অথবা গল্পটাকে ছোট গল্প হিসেবে মূল্যায়ন করেন। এরকম যদি হয়, এই পরিভাষাগুলো ব্যবহার হলে আপনি বুঝবেন যে গল্পটা সম্পর্কে সামগ্রিক ভাবে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে। অর্থাৎ গল্পটা একটা জিনিস এখানে আপনার মাথায় রাখেন, একটা গল্প হচ্ছে শিল্প, একটা উপন্যাস হচ্ছে শিল্প, একটা কবিতা হচ্ছে শিল্প। সুতরাং এই সাহিত্যের বিভিন্ন শাখাগুলোকে একটা শিল্পসম্মত সফল শিল্প হিসেবে মানে দীক্ষিত হওয়ার জন্য বা সফল হিসেবে বিবেচিত হওয়ার জন্য কিছু বাধ্যতামূলক গুণাবলীর দরকার হয়। আমরা সেই গুণাবলীগুলো, সেই বৈশিষ্ট্যগুলোর কথা যখন ছোট গল্পের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলাম, তখন কিন্তু আপনাদেরকে বলেছিলাম। তো এখন আপনার কাছে যদি ওভারঅল গল্পটা সম্পর্কে জানতে চাওয়া হয়, তাহলে আপনি গল্পটার নামকরণ সম্পর্কে একটু লিখবেন, গল্পটার কাহিনী সংক্ষেপ একটু করে লিখবেন, গল্পটার বিষয়বস্তু লিখবেন, গল্পটার চরিত্রগুলো সম্পর্কে, দুইটা চরিত্র রতন এবং পোস্টমাস্টার, দুই চরিত্র সম্পর্কে লিখবেন। এরপরে ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছি, এই বৈশিষ্ট্যগুলো এই গল্পটার মধ্যে কেমন ভাবে দেখা যায় বা এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা, এই নিরিখে একটু আপনি আপনার সমালোচনামূলক মন্তব্য প্রদান করবেন। আমি আর এটা সহজ করে দিচ্ছি। প্রথমত আপনি ছোট গল্পের একটা ছোট্ট সংজ্ঞা দিবেন, তারপরে বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে একটা দুইটা কথা বলবেন। আপনি বলবেন যে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন প্রথিতযশা মহীরুহ একজন সাহিত্যিক। তিনি সাহিত্য সংস্কৃতির সব শাখায় বিচরণ করেছেন, তবে নির্দিষ্ট করে তিনি বাংলা ছোট গল্পের জনক, কারণ তার হাত ধরেই প্রথম একটি সার্থক ছোট গল্প জন্ম লাভ করেছিল, এবং তিনি অনেকগুলো সার্থক ছোট গল্প লিখে বাংলা ছোট গল্পের ইতিহাসকে একটা নিশ্চিত ভবিষ্যৎ দিতে পেরেছিলেন বলে আমরা তাকে বাংলা ছোট গল্পের জনক বলে থাকি। এই কথা বলবেন। এরপরে বলবেন যে তার রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো কালজয়ী ছোট গল্প, মানে অনেক প্রসিদ্ধ বেশ কিছু ছোট গল্প তিনি লিখেছেন, সেগুলোর মধ্যে আমাদের আলোচ্য বা নির্দিষ্ট আমাদের সিলেবাসভুক্ত পোস্টমাস্টার গল্পটা অন্যতম। এটা বলে আপনি পোস্টমাস্টার গল্পের আমি এরপরে বলবো যে আমি নিম্নে পোস্টমাস্টার গল্প আবার বলবেন না। পোস্টমাস্টার গল্প সম্পর্কে একটি সমালোচনা উপস্থাপন করলাম। এটা বলে আপনি পোস্টমাস্টার গল্পটার কাহিনী লিখলেন, হ্যাঁ, পোস্টমাস্টার গল্পটার চরিত্র দুইজন সম্পর্কে লিখলেন, যে পোস্টমাস্টার এবং রতন, হ্যাঁ, পোস্টমাস্টারের বৈশিষ্ট্যগুলো লিখলেন। এখানে একটা জিনিস, চরিত্র সম্পর্কে আলোচনার সময় আপনি একটা কথা অবশ্যই বলবেন, পোস্টমাস্টার হচ্ছে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি এবং বাস্তব
বোধের প্রতীক হচ্ছেন পোস্টমাস্টার। অর্থাৎ তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তিনি জীবনটাকে আবেগের চেয়ে বিবেক দিয়ে বেশি পরিচালনা করেছেন। এই জন্যই অনাথ, দরিদ্র, ক্রোড়বিচ্যুত সেই অনাথিনী রতনকে তিনি সঙ্গ করে নিয়ে আসতে পারেননি। তিনি হচ্ছেন পাশ্চাত্য শিক্ষা, সংস্কৃতি, সভ্যতার প্রতিনিধিত্বশীল একটা চরিত্র হচ্ছে পোস্টমাস্টার চরিত্রটা। আবার রতন চরিত্রটা হচ্ছে এদেশীয় সহজ সরল এদেশীয় শিক্ষা, যে কিনা বিবেকের চেয়ে আবেগ দিয়ে বেশি তাড়িত হয়, জীবনকে পরিচালনা করে। এই জন্য রতন কিন্তু সেই পোস্ট অফিসের চতুর্পাশেই কান্না করে করে ঘুরছিল। তার মনে হচ্ছিল যদি তার দাদা বাবু ফিরে আসে। এরপর আমরা যে বলেছিলাম ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছিলাম, বিন্দুতে সিন্ধু দর্শন হবে, তারপরে চরিত্র সংখ্যা কম হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে চরিত্রের সংখ্যা খুবই কম, 2 জন। তারপর অনাবশ্যক কাহিনী খুব বর্ধিত হবে না, মানে অনেক দীর্ঘাকৃতির কাহিনী হবে না। আমরা দেখতে পাচ্ছি মাত্র 1.5 পৃষ্ঠার একটা বা 2 পৃষ্ঠার একটা গল্প হচ্ছে পোস্টমাস্টার। তারপরে আমরা বলেছি যে নাটকীয়তা থাকবে। এখানে দেখা যাচ্ছে হঠাৎ করে খুব নাটকীয় ভাবে পোস্টমাস্টার রতনকে ডেকে বলছে, রতন আমি কালেই যাচ্ছি। রতন বলছে কোথায় যাচ্ছ দাদা বাবু? পোস্টমাস্টার বলছে আমি বাড়ি যাচ্ছি। তো রতন বলেছে কবে ফিরবে, কবে আসবে? পোস্টমাস্টার বলছে আর আসবো না। মানে খুব নাটকীয় ভাবে এত বড় একটা সিদ্ধান্ত। তারপর আমরা বলেছি যে ছোট গল্পে শেষ হয়েও শেষ হয়নি এমন একটা ভাব পাঠকের মধ্যে তৈরি হবে। আমরা যখন এই গল্পটা শেষ হয় তখন নিঃসন্দেহে আপনারা যারা সচেতন পাঠক, যারা সচেতন ভাবে পাঠ করেছেন, মনোযোগ দিয়ে পাঠ করেছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে এই অনুভূতিটা তৈরি হয়েছে যে না, গল্পটা যদি আরেকটু দীর্ঘ হতো ভালো হতো। কারণ আপনি এইভাবে পোস্টমাস্টার যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল, নৌকায় উঠে গেল, তারপরে রতনের এই অবস্থা, এখানেই গল্পটার সমাপ্তি একজন সচেতন পাঠক হিসেবে আপনি কখনোই মানতে পারছেন না। আমার মনে হয় যারা মনোযোগ দিয়ে পড়েছেন তাদের এই অনুভূতিটা তৈরি হয়েছে। এটা একটা ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য, মানে এটা থাকতেই হবে। এটা না হলে সেটা ছোট গল্পের মর্যাদা পাবে না। তো এই যে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছি, ছোট গল্পের সংজ্ঞা দিয়েছি, সেই আলোকে এই গল্পটাকে মূল্যায়নধর্মী একটা লেখা আপনাকে উপস্থাপন করতে হবে। যদি আমরা গল্পটা সম্পর্কে একটা সামগ্রিক প্রশ্ন আপনাকে করি, যদি বলি শিল্প মূল্য বিচার করো, যদি বলি শিল্প সাফল্য মূল্যায়ন নির্ণয় করো, যদি বলি গল্প হিসেবে সার্থকতা নিরূপণ করো, যদি বলি গল্পটা সম্পর্কে একটা সমালোচনা লিখো, এগুলো হচ্ছে অর্থাৎ সামগ্রিক গল্পটা সম্পর্কে। গল্পটা শুধু কাহিনী। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে এটা দেখা যায় যে তারা শুধুমাত্র গল্পটার কাহিনীটা লিখেই শেষ করে দেন। আপনার কাছে শুধু গল্পটার কাহিনী জানতে চাওয়া হয়নি, আপনার কাছে গল্পটার সামগ্রিক দিক জানতে চাওয়া হয়েছে। এই ব্যাপারটা আপনার মাথায় রাখবেন। আবার অনেকেই দেখা যায় গল্পে লেখক যেই ভাষা ব্যবহার করেছেন ঠিক গল্পটাই মুখস্থ করে অথবা গল্পটাই দেখে দেখে অনেকে লিখে দেয়। এভাবে আপনার নম্বরের পরিমাণ আপনি পাসও করতে পারবেন, কারণ শুধু লেখক যে গল্পটা লিখেছেন সেই গল্পটা আপনি এখানে লিখে দিচ্ছেন, এটা কেমন কথা? এটা আপনার কাছে চাওয়া হয় না। তো এই হচ্ছে পোস্টমাস্টার গল্প সম্পর্কে কথাবার্তা। এরপরে যৌবনের গান, যেটা প্রবন্ধ, এই প্রবন্ধটা আর প্রবন্ধের যে সংজ্ঞা দিয়েছিলাম ওখানে আমরা বলেছিলাম প্রবন্ধে একটা মাত্র বিষয় থাকে। সুতরাং প্রবন্ধ থেকে মোটামুটি যেরকম প্রশ্নই করা হোক না কেন, আপনার কাছে ওভারঅল প্রবন্ধের মূল ভাবটাই জানতে চাওয়া হয়। মূল বক্তব্যটা কি? আপনি যৌবনের গান প্রবন্ধ সম্পর্কে লিখতে যেয়ে প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে 1-2 কথায় প্রবন্ধের সংজ্ঞাটা একটু দিবেন, তারপরে প্রবন্ধের প্রেক্ষাপটটা একটু বলবেন। এই প্রবন্ধটা এইটা খুবই জরুরি। অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রেক্ষাপটটা তিনি লিখেন না,
কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে কাজী নজরুল এই ধরনের প্রাণোচ্ছল ভাষণ দিয়েছিলেন, এবং সেই ভাষণের একটা সংকলিত রূপ হচ্ছে যৌবনের গান প্রবন্ধ। সুতরাং সেই প্রেক্ষাপটটা আপনার আগেই ক্লারিফাই করা উচিত। এজন্য আপনি প্রথমেই প্রবন্ধের সংজ্ঞা দেওয়ার পরে আপনি প্রবন্ধটার প্রেক্ষাপটটা একটু করে লিখবেন। আপনি বলবেন যে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের সিরাজগঞ্জের মুসলিম যুব সমাজের পক্ষ থেকে 1932 খ্রিস্টাব্দে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেই সংবর্ধনার প্রতি উত্তরে কাজী নজরুল যে প্রাণোচ্ছল ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের পরিমার্জিত এবং সংকলিত রূপ হচ্ছে যৌবনের গান প্রবন্ধটি। এই প্রেক্ষাপটটা একেবারেই ম্যান্ডেটরি। এরপরে আপনি প্রবন্ধটার মূল ভাব, মূল বক্তব্য নিজের ভাষায় লিখবেন। আপনি বলবেন যে তিনি পুরো ভাষণের মধ্যে যৌবন এবং বার্ধক্যকে বয়সের ভিত্তিতে বিবেচনা করতে চাননি। তিনি সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতেই যুবক নামক যুবকের তকমা, উপাধি বা ডেজিগনেশন তিনি দিতে চেয়েছেন, এবং সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতেই তিনি বার্ধক্যের ডেজিগনেশন বা পদবি মর্যাদা দিতে চেয়েছেন। তো আপনি ওখানে যে যৌবনের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন সেগুলো একটু উল্লেখ করলেন। এরপরে আপনি এটাও আপনার বক্তব্যটাকে স্ট্রং করার জন্য, মজবুত করার জন্য, সুন্দর করার জন্য আপনি লেখক ওখানে যে পরিভাষা বা যে ধরনের কথা ব্যবহার করেছেন ওখান থেকে একটু উদ্ধৃতি দিতে পারেন। যে তিনি বলেছেন, অনেক যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, আবার অনেক বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। অর্থাৎ এই দুইটা সেন্টেন্সের মূল কথা হচ্ছে, অনেক বৃদ্ধ মানুষের মধ্যেও আচার আচরণের বৈশিষ্ট্য যুবকের মতো দেখা যায়, আবার অনেক যুবকের মধ্যেও আচার আচরণের দিক থেকে মানে বৃদ্ধ বলা যায়, বা বার্ধক্যের অনেক বৈশিষ্ট্য বয়সের বিবেচনায় যারা যুবক তাদের মধ্যেও দেখা যায়। এরপরে শেষের দিকে তিনি মুসলিম যুব সমাজের করণীয় সম্পর্কে, মুসলিম যুব সমাজের কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে তিনি তার বক্তব্য বা প্রবন্ধটা শেষ হয়েছে। এভাবে আপনি প্রবন্ধটার মূল বক্তব্য লিখবেন। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আশা করছি আর সমস্যা থাকার কথা না। এবার আমরা একটু স্যার জি স্যার আমাদের স্যার যে স্যার জিসুট দিয়ে স্যার ওই গুগল ক্লাসরুমে স্যার অ্যাড হওয়ার কথা প্রত্যেকটা সাবজেক্টে, কিন্তু স্যার আমরা স্যার বাংলাতে স্যার আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে স্যার অ্যাড হয়েছি, সেটা কোনো প্রবলেম হবে? সেটা প্রবলেম হবে না। এটা আমারও একটু আইটি থেকে জানা দরকার আছে। আমি নিজেও গুগল ক্লাস ক্রিয়েট করেছি আমার পার্সোনাল আইডি দিয়ে। হ্যাঁ, তো এর আগেও আমি এভাবেই করেছি, সমস্যা হয়নি। আশা করছি সমস্যা হবে না। এর আগে তো স্যার এরকম স্যার আমরা স্যার restrict গত কোনো সেমিস্টারে করে কিন্তু নাই স্যার আমাদের পার্সোনাল ইমেল দিয়ে করছিলাম, কিন্তু স্যার আমাদের এই সেমিস্টারে আমাদের প্রত্যেকটা জিসুট দিয়ে করতে হয়েছে প্রত্যেকটা ক্লাসরুমে। আমরা স্যার গত থার্ড সেমিস্টারে কিন্তু স্যার আমাদের পার্সোনাল জিমেল দিয়ে ক্লাসরুমে অ্যাড হয়ে সবকিছু করে ফেলছিলাম, কিন্তু এই সেমিস্টারে নাকি স্যার এটা হবে না এরকম বলছিল স্যার। এই বিষয়টা স্যারদের কোয়ারি করে যে স্যার যেভাবে দিলেন আমাদের ওই যে পাশে স্যার এটা ফ্যাকাল্টি, কোর্স ফ্যাকাল্টি যিনি যেভাবে মনে করেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো আমরা ব্যাকরণ অংশে চলে যাব। ব্যাকরণ থেকে আমরা বলেছি যে টোটাল 3টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্নের উত্তর করতে হবে। একটা প্রশ্নের মান হবে 5 করে 10। তো এখানে কয়েকটা টপিকস আমরা কিছু আলাদা করে নিচ্ছি। একটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব এবং সাধারণ পরিচয়, আরেকটা হচ্ছে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম, আরেকটা হচ্ছে পারিভাষিক শব্দ। এগুলোর সাথে 2টা টপিক আছে, একটা হচ্ছে নত্যবিধান আর একটা হচ্ছে সত্যবিধান।
আমি যে টপিকস গুলোর কথা বললাম, যে বা বিষয়গুলোর কথা বললাম, এখানে আপনাদের কোনো প্রবলেম আছে? না না স্যার। স্যার। হ্যাঁ, তারপর আমি একটু কয়েকটা জিনিস আপনাদেরকে ক্লারিফাই করি। যেমন বানান সংক্রান্ত যে 3টা টপিকস আছে, একটা হচ্ছে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম। এখানে আপনি প্রমিত বাংলা বানানের নিয়মগুলো যদি আপনার কাছে চাওয়া হয় উদাহরণ সহ, তাহলে আপনি প্রথমত মানে প্রমিত বাংলা বানান কাকে বলে কথাটা একটু ক্লিয়ার করে নেবেন, এবং প্রমিত বাংলা বানানের কোন প্রেক্ষাপটে এই ধরনের বানান তারা প্রবর্তন করেছে। আপনি একটু ওখান থেকে শুরু করতে পারেন যে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা পর্ব থেকে বাংলা বানান নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এই বানানে বিশৃঙ্খলা দূর করবার জন্য ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে অনেক চেষ্টা হয়েছে। তার এই ধারাবাহিকতায় 1992 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি যে বানানের নিয়মগুলো প্রবর্তন করেছিল সেগুলোকে বলা হয় বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম। এরপর আপনি বলবেন যে প্রমিত শব্দের অর্থ হচ্ছে অভিন্ন। প্রমিত শব্দের আরো অনেক অর্থ হতে পারে, যেমন যথাযথ, সর্বজন স্বীকৃত, সবার কাছে গ্রহণযোগ্য। প্রমিত শব্দের এই অর্থগুলো হতে পারে। তো বাংলা একাডেমি বাংলা ভাষাভাষী সকল মানুষের বানানগুলোকে অভিন্ন করবার জন্য, মানে অর্থাৎ ভিন্ন ভিন্ন বানান ব্যবহার করলে ভাষাভাষী মানুষরা ভাষার ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা দেখা দেয় বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা থেকে মানে ভাষাটাকে মুক্ত রাখার জন্য, সুন্দরভাবে পরিচালনার জন্য এই ধরনের বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মগুলো প্রবর্তন করেছিল। এই প্রেক্ষাপটটা একটু অবশ্যই বলে নিতে হবে। অনেকেই সরাসরি যে নিয়মগুলো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মগুলো নিম্নরূপ এটা বলে তিনি 1-2 ঘরে ঘরে নিয়মগুলো লিখে দেন। এটা হলে উত্তর হয়, কিন্তু সুন্দর হয় না, কিন্তু স্ট্যান্ডার্ড হয় না, কেমন যেন একটু অড মনে হয়। এই জন্য অবশ্যই প্রেক্ষাপটটা লিখে নেবেন এবং প্রমিত বাংলা বানানোর নিয়ম কাকে বলে এই কথাটা লিখে নেবেন। তারপরে আপনি বানানগুলো নিয়মগুলো একটা একটা করে লিখবেন যদি নিয়মগুলো চাওয়া হয়, এবং উদাহরণ দিবেন। তো এই ক্ষেত্রে উদাহরণের সময় দেখা যায় অনেকেই একেবারে মানে নরমাল উদাহরণগুলো, অর্থাৎ প্রত্যেকটা বইপত্রে যেগুলো আছে সেগুলো দিয়ে দেন। একটু উদাহরণগুলো যদি একটু এক্সেপশনাল করে দিতে পারেন, তাহলে সুন্দর হয়। ওইটা বাধ্যতামূলক না, এটা জাস্ট যারা একটু ভালো নিজেরটাকে একটু এক্সেপশনাল করতে চান লেখা, তাদের ক্ষেত্রে বলছি। এরপরে নত্যবিধান সত্যবিধানের ক্ষেত্রেও এরকম। আপনি নত্যবিধানের সংজ্ঞাটা দিয়ে নেবেন, তারপরে নিয়মগুলো লিখবেন। সত্যবিধানের সংজ্ঞাটা দিয়ে নেবেন, যদি আসে পরীক্ষায় তাহলে নিয়মগুলো এরপরে লিখে দিবেন। যেমন আপনি বলবেন যে বাংলা তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলা হয়। আপনি শুধু পরীক্ষায় উত্তর হিসাবে লেখার জন্য নয়, আপনাকে যদি ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, অথবা আপনাকে যদি অন্য কোথাও কোনো মৌখিকভাবেও জিজ্ঞেস করা হয়, অথবা লিখিত আকারে আপনাকে উত্তর করতে হয়, তাহলে আপনি লিখবেন যে আমরা তো জানি যে বাংলাতে যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে উৎসগত দিক থেকে 5 ভাবে ভাগ করা যায়। এই 5 রকমের মধ্যে এক রকম হচ্ছে তৎসম শব্দ। বলা হয়ে থাকে বাংলা ভাষায় শতকরা 44টি শব্দ হচ্ছে তৎসম শব্দ। তো এই তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলা হয়। ঠিক আছে, এরপরে নিয়মগুলো লিখবেন। নিয়মগুলো তো আছে যে ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য ন হয়,
ঘণ্টা, কাণ্ড, লুণ্ঠন, তারপরে রি, র, স, এরপরে মূর্ধন্য ন হয় বৃষ, তারপরে তৃণ, বর্ণনা, এই শব্দগুলো। তো এইভাবে আপনি এক একটা নিয়ম লিখবেন, উদাহরণ দিবেন। সত্যবিধানের ক্ষেত্রেও একই। অর্থাৎ আমি এখানে কমন যে মিস্টেকটা হয় এই কথাটা একটু ক্লিয়ার করার জন্য বারবার করে বিষয়টার উপর গুরুত্ব আরোপ করছি। সেটা হচ্ছে যে সরাসরি নিয়মগুলো না লিখে আগে একটু সংজ্ঞাটা বা কাকে বলে এই কথাটা একটু ক্লিয়ার করার পর এরপরে নিয়মগুলো লিখবেন। এরপরে আপনার পারিভাষিক শব্দের যে টপিকটা, এটা নিয়ে সম্ভবত ক্লাস আমরা আলোচনা করেছিলাম। আমরা বলেছি যে পারিভাষিক শব্দ হচ্ছে একটা বিশিষ্টার্থক শব্দ, সংক্ষেপার্থ শব্দ। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় জ্ঞান বিজ্ঞানের যে বিভিন্ন শাখাগুলো উদ্ভাবন হয়েছে, শাখা প্রশাখা উপশাখাগুলো, যে বিশিষ্ট অর্থবোধক যে শব্দগুলো, সেই শব্দগুলোই হচ্ছে পারিভাষিক শব্দ। এই শব্দগুলো পারিভাষিক, মানে সব শব্দ পারিভাষিক শব্দ না, কিন্তু আবার সব পারিভাষিক কিন্তু এক একটা শব্দ। তারপরে পারিভাষিক শব্দের ইতিহাস, তারপরে পারিভাষিক শব্দ নির্মাণের কৌশল, এটা একটু গুরুত্বপূর্ণ। পারিভাষিক শব্দ নির্মাণের কৌশল। তো পারিভাষিক শব্দ নির্মাণের জন্য দুইটা কৌশল হচ্ছে কার্যকর, বা দুইভাবেই পারিভাষিক শব্দগুলো নির্মাণ করা হয়। একটা হচ্ছে ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রচেষ্টার মাধ্যমে। অর্থাৎ ধরেন যে একটা জ্ঞান বা বিজ্ঞান, সেখানে ধর্ম, দর্শন, সাহিত্য, সংস্কৃতি, তারপরে বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখা, বিভিন্ন শাখা প্রশাখাগুলো যে পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন দেশে উদ্ভাবিত হয়েছে। তো সেই উদ্ভাবিত টপিকটা নিয়ে, টার্মটা নিয়ে যখন অন্য দেশে গবেষণা করা হয়, তখন তাদের ভাষায় একটা নাম দিতে হয়। এই নাম দেওয়াটাই হচ্ছে এই নামটাই হচ্ছে পারিভাষিক শব্দ। যেমন আমরা বলেছি যে গভর্নমেন্টটা কিন্তু সরকার। এই সরকারটা যখন আমরা সরকার বলি, এই সরকারটা হচ্ছে পারিভাষিক শব্দ। গভর্নমেন্টটাই হচ্ছে পারিভাষিক শব্দ, কারণ এটা খুবই তাৎপর্যপূর্ণ। এইভাবে হচ্ছে পারিভাষিক শব্দগুলো ব্যক্তিগতভাবেও যারা গবেষণা করেন, অধ্যয়ন করেন, তারা দিতে পারেন, আবার প্রাতিষ্ঠানিকভাবেও দিতে পারেন। তবে এক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, সেই শব্দ যদি সাধারণ পাঠক, সাধারণ ভাষাভাষী মানুষরা খুব আপন করে গ্রহণ করে না নেয়, তাহলে শব্দটা পারিভাষিক শব্দের মর্যাদা লাভ করবে না। যাই হোক, এইভাবে ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে পারিভাষিক শব্দ নির্মিত হয়। এরপরে পারিভাষিক শব্দ নির্মাণের ক্ষেত্রে কয়েকটা পদ্ধতি, কয়েকটা বিষয় খেয়াল রাখতে হয়। যেমন ধরেন, সহজ সরল হতে হয়, সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে, তারপরে শ্রুতি মধুর হতে হবে, মানে শুনতে ভালো লাগবে এমন শব্দ নির্মাণ করতে হবে। তারপরে ধরেন যে কি হবে, একটা বিশিষ্ট অর্থবোধক হবে। এই বৈশিষ্ট্যগুলো পারিভাষিক শব্দ নির্মাণের ক্ষেত্রে, সেটা ব্যক্তিগতভাবে হোক, সেটা প্রাতিষ্ঠানিকভাবে হোক, এই বিষয়গুলো মাথায় রেখেই পারিভাষিক শব্দ নির্মাণ করতে হয়। তো এই বিষয়গুলো পারিভাষিক শব্দের ক্ষেত্রে সংজ্ঞা, বৈশিষ্ট্য, ইতিহাস, পারিভাষিক শব্দ নির্মাণের কৌশল, পারিভাষিক শব্দ নির্মাণের পদ্ধতি, পারিভাষিক শব্দের ইম্পর্টেন্স বা গুরুত্ব, এই মানে টপিকগুলোর অধীনে পারিভাষিক শব্দ সংক্রান্ত প্রস্তুতি নিলে আপনারা পরীক্ষার জন্য পেয়ে যাবেন, এখান থেকেই হয়ে যাবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ। প্রথমত, ভাষা সংক্রান্ত আলোচনায় যাবার পূর্বে আপনি ভাষা কাকে বলে এটা একটু করে লিখে নেবেন। আপনি বলবেন যে আমরা
মানে আমরা তো আসলেই খুব ছোট শৈশব থেকেই ভাষার সংজ্ঞাটা শুনেছি, জানি যে বাকযন্ত্রের সাহায্যে, বাকযন্ত্র বলতে যেই যন্ত্রের সাহায্যে বাক বের হয়, বাক উচ্চারিত হয়, বক্তব্য বের হয়, আমরা কথা বলি, সেটাই হচ্ছে বাকযন্ত্র। সেই ফুসফুস থেকে শুরু করে কণ্ঠনালী, জিহ্বা, ঠোঁট, দাঁত, নাসিকা, মুখ গহ্বর, এসব নিয়েই হচ্ছে বাকযন্ত্র। তো বাকযন্ত্রের সাহায্যে যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি এর মধ্য দিয়ে আমরা অন্যের কাছে বোধগম্য যে মানে সব ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করি, সেটাই হচ্ছে ভাষা। তো ভাষা খুবই জটিল একটা বিষয় এবং ভাষা খুবই রহস্যজনক একটা বিষয়। অর্থাৎ ভাষা নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাপক কিন্তু আলোচনা, সমালোচনা, মতানৈক্য, মত বিতর্ক ইত্যাদি বিষয় কিন্তু আছে। হ্যাঁ, খুবই জটিল একটা টপিক হচ্ছে ভাষা। তো আমরা সেদিকে না যেয়ে আমরা বলবো যে পৃথিবীতে অসংখ্য ভাষা, বর্তমানে বলা হয়ে থাকে যে ৩,৫০০-এর উপরে ভাষা প্রচলিত আছে। এগুলোর মধ্যে বাংলা হচ্ছে একটি চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে মান্দারিন ভাষায়, তারপরে স্প্যানিশ ভাষায়, তারপরে ইংরেজি ভাষায়, তারপরে বাংলা ভাষায়। মানে পৃথিবীর ৩০ কোটির বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তো এই বাংলা ভাষাটার উদ্ভব, নট অনলি বাংলা ভাষা বাট অলসো পৃথিবীর সব ভাষা বিজ্ঞানীদের মতে মাত্র কয়েকটা ভাষা গোষ্ঠী থেকে কালের বিবর্তনের মাধ্যমে জন্ম লাভ করেছে। ঠিক তেমনিভাবে বাংলা ভাষাটাও ইন্দো ইউরোপীয় নামক একটা ভাষা গোষ্ঠী, সেই ভাষা গোষ্ঠী থেকে কালের বিবর্তনে জন্ম লাভ করেছে। তো এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, স্যার জন গিয়ারসন, এই সমস্ত পণ্ডিতরা বাংলা ভাষার উদ্ভব নিয়ে তারা তাদের গবেষণালব্ধ মন্তব্য কিন্তু দিয়েছেন। তো আমাদের বাংলাদেশে বিশেষ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে মত দিয়েছেন, সে মতটাকে বেশি গ্রহণযোগ্য মনে করা হয়। আর পশ্চিমবঙ্গে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতটাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়। যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর উপস্থিত ছিল খ্রিস্টপূর্ব ৫,০০০ বছর পূর্বে। এই ৫,০০০ বছর পূর্বের একটা ভাষা গোষ্ঠী ইন্দো ইউরোপীয় থেকে ভাষা জন্ম লাভ করেছে। একটা হচ্ছে কেন্তু, আর একটা হচ্ছে শতম। তারপরে কেন্তুম থেকে ইউরোপের ভাষাগুলো জন্ম লাভ করেছে, শতম থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, তারপরে মধ্য ভারতীয় আর্য ভাষা, প্রাচীন প্রাচ্য, এইভাবে করে করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যে বঙ্গকামরূপী ভাষা থেকে ৭ম শতাব্দীতে বাংলা ভাষাটা তার নিজস্ব রূপ পরিগ্রহ করেছে। তো বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে আপনাকে লিখতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে মতটা দিয়েছেন, সেই মতের আলোকেই আপনাকে বাংলা ভাষার উদ্ভব সংক্রান্ত আলোচনাগুলো উপস্থাপন করতে হবে। তাহলে বাংলা ভাষার উদ্ভব, তারপরে নত্যবিধান, সত্যবিধান, প্রমিত বাংলা বানানের নিয়ম এবং পারিভাষিক শব্দ, এখান থেকে আপনারা মিড টার্মের ব্যাকরণ অংশের প্রশ্নগুলো পেয়ে যাবেন আর কি। কারো কোনো কথা আছে? আমাদের সময় আছে আর 2 মিনিট। না স্যার। না স্যার। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, প্রয়োজনে আমরা সময় শেষ হয়ে গেলে আবার নতুন করে ক্লাস কল করব, মিটিং কল করব, অসুবিধা নাই। আশা করছি আপনাদের সমস্যা হওয়ার কথা না আর কি। তো তাহলে পরীক্ষায় ভালো করবেন সবাই, সবার জন্য এই স্যার ভাইবার ব্যাপারে, আর ভাইবা ওটার ব্যাপারে ইউনিভার্সিটি থেকে বলা আছে প্রেজেন্টেশন হতে পারে, ভাইবা কুইজ হতে পারে, হতে পারে।
তো এটা নিয়ে আমি একটু সব সিআরদের সাথে কথা বলে নিব, আমি আপনাদেরকে জানাবো সেটা। আর স্যার পরীক্ষা যদি আপাতত স্যার এখন লেট জানাতে হয় পারছি। সামান্য, তাহলে কনসিডার করবেন স্যার? সাবমিটে যদি লেট হয় সামান্য কিছুক্ষণ? হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ মাহমুদুর রহমান, আমার অ্যাটেন্ডেন্স নিয়েছেন? অ্যাটেন্ডেন্স? স্যার নিচ্ছি। হ্যাঁ, তারপরে তানবীর, তানবীর আমার অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেন তাহলে। আমিও স্যার। স্যার স্যার হ্যাঁ, বি সেকশনে আমার ছোট যিনি সিআর এর দায়িত্ব পালন করছেন তিনি তো তানবীর, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে তানবীর এবং মাহমুদুর রহমান আপনারা একটু আমার স্ক্রিনশটটা নিয়ে নেন, পার্টিসিপেন্ট যারা তাদের স্ক্রিনশটটা নিয়ে নেন। জি স্যার নিচ্ছি। হ্যাঁ, তাহলে একটু প্রিজার্ভ করে রাখেন। তো শেষ করছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। বলেন কে স্যার যেন কি আমার বল- একটু বাংলা ক্লাস কোডটা স্যার ছোট ভাই মনে হয় কোড থেকে রিমুভ হয়ে গেছে, গ্রুপ ক্লাসরুম থেকে স্যার। এটা কোথায় পেতে পারি আবার স্যার ক্লাস কোডটা বাংলার? সিআর এর কাছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।